হ্যাঁ, জায়গা দিয়ে ফেলেছে তার এই মন মুনিরাকে। এতটা ধৈর্যশীল, মায়াবী, শান্ত কোনো মেয়ের প্রতি ভালোবাসা এমনিতেই জন্মে যাবে। সেই জায়গায় মুনিরা তার স্ত্রী। তবে এই একটা বছর একসাথে না কাটালে আফরান কখনো উপলব্ধি করতে পারত না মুনিরার প্রতি এই ফিলিংস। এসব ভাবতে ভাবতেই মুনিরার গলার শব্দ কানে আসলো আফরানের। শুনছেন? তাড়াতাড়ি আসুন প্লিজ। আপু ওয়াশরুমের দরজা খুলছে না। মুনিরার কথা শুনে এক মুহূর্তও দেরি না করে নিজের রুমের দিকে ছুটে গেল আফরান। 4 দিন পর সায়নী বসে আছে নিজের রুমে। মাত্রই হাসপাতাল থেকে বাসায় এসেছে সে। ওয়াশরুমে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যাওয়ার ফলে অজ্ঞান হয়ে যায় সায়নী। প্রচুর রক্তক্ষরণ হয় তার। দরজা ভেঙে হাসপাতাল নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায়, যার ফলে তার গর্ভের বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। শুধু এটাই নয়, ডাক্তার জানিয়েছেন সায়নী আর কখনো মা হতে পারবে না। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর কী বা হতে পারে। পুরো খান ম্যানশনে যেন শোকের ছায়া নেমে এলো। একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে তাদের জীবনে। এই বাড়ি আলো করে আফরানের অংশ আসবে বলে কতই না আনন্দে ছিল তারা। কিন্তু নিয়তির এই কি পরিহাস! সুখ যেন এই বাড়িতে ধরা দিতেই চায় না। বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে আফরান। কি থেকে কি হয়ে গেল? তবে সায়নী যে ঠিক আছে এটাও কম কিসের। চোখের পানি মুছে রুমের দিকে এগিয়ে এসে আফরান বলল, সায়নী। আফরানের ডাকে ঘোর কাটল সায়নীর। সোফার উপরে পাথরের মতো বসেছিল সে। আফরানের ডাকে নড়েচড়ে বসল। আফরান তার পাশে বসতেই সায়নী বলল, বাবা ভীষণ কষ্ট পেয়েছে তাই না? হু, তুমিও পাচ্ছ তাই না? চুপ হয়ে আছে আফরান। সায়নী তার দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল, আমি তোমাদের জুনিয়র আফরানের খেয়াল রাখতে পারিনি আফরান। আমি মা হবার যোগ্য নয়। সায়নীকে বুকে টেনে নিল আফরান। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার দোষ নেই এতে। সব ঠিক হয়ে যাবে। শান্ত হও। তুমি যে ঠিক আছো আমার কাছে এটাই অনেক। সায়নীর শরীরটা ফুরবল। তাকে কিছু খাওয়ানো উচিত। তা ভেবে আফরান রান্নাঘরে আসতেই দেখা পেল মুনিরার। একপাশে দাঁড়িয়ে কেঁদে চলেছে সে একনাগাড়ে। কাঁদছ কেন? আমি আপুকে এভাবে দেখতে পারছি না। আর কত কষ্ট আপুকে সহ্য করতে হবে বলতে পারেন। অল্প সময়ে মা বাবা হারিয়েছে। স্বামীর ভাগ অন্য একটা মেয়েকে দিতে হয়েছে। এখন মা হবার সুযোগটাও হারালো। কত কিছু সইবে আপু আর। নিয়তিই হয়তো এটাই। সায়নী সুস্থ আছে এটাই বেশি নয় কি? হু, তবে আপুকে খুশি দেখতে চাই আমি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? ডিভোর্স দিব আপনাকে। ছিলাম তো 1 বছর। ভালোবাসার মানুষ হতে পারিনি কারো। কষ্টই দিয়ে এসেছি শুধু। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার জন্য আপনাদের আর কষ্ট পেতে হবে না। আমি চলে যাব। গ্রামে যেতে না পারি। এই শহরের কোনো এক কোনায় নিজের জন্য ঠিকই জায়গা করে নিব। কথাটি বলেই মুনিরা নিজের রুমের দিকে এগিয়ে গেল। আফরান নিজেকে উদ্দেশ্য করে বলল, মুনিরা চলে যাবে শুনে আমার কষ্ট লাগছে। কষ্ট লাগছে। তবে সে এমন একটা সিদ্ধান্ত কেন নিয়েছে? সায়নী কি চায় না মুনিরা থাকুক? এই কোনো পরিস্থিতিতে পড়লাম আমি। যখন চেয়েছি মুনিরা চলে যাক তখন সে যায়নি, আর যখন সবটা আমার কাছে স্বাভাবিক হয়ে এলো তখন আবার এমন একটা মোড় চলে এলো। আসলেই ভুলটা আমারই। শুরু থেকে আমার। এতদিন এই দুটো মেয়েকে আমি কষ্ট দিয়েছি, তাই আমারও পেতে হচ্ছে এখন।
পরিস্থিতির চাপে পড়ে আমার জীবনটা দোটানাময় হয়ে গেল। এখন কি করা উচিত আমার? জগে পানি না থাকায় রান্নাঘরের দিকে এসেছে সায়নী। আফরানের বলা কথাগুলো শুনে চুপচাপ সে নিজের রুমে চলে এলো। বসে পড়ল বিছানার উপরে। এসব কি বলছে আফরান? নিজের কানে না শুনলে হয়তো বিশ্বাসই করা যেত না। তবে কেন বলেছে এসব? মুনিরা কি চলে যাবে বলেছে তাদের জীবন থেকে? আচ্ছা, মুনিরা যদি চলে যায়, আদৌ কি সায়নী খুশি থাকতে পারবে? চোখ জোড়া বন্ধ করে নিল সায়নী। ভেসে আসছে মুনিরার সাথে কাটানো দিনগুলি। আফজাল খান নাতি আসবে বলে কতই না খুশি ছিলেন। আর আফরান বাবা হবার জন্য উতলা হয়ে পড়েছিল। জুনিয়র আফরানের জন্য সকলে অপেক্ষায় ছিল। আর মুনিরা নিজের কথা ভাবার আগে সবসময় ভেবেছে সায়নীর কথা। চোখ জোড়া খুলে ফুপিয়ে কেঁদে উঠল সায়নী। তার গর্ভে সন্তান আসার পরে মুনিরাকে দেয়া কথা সে প্রায় ভুলতেই বসেছিল। মুনিরা তাকে এসে জানিয়েছিল সে চলে যাবে। সেদিন সায়নী বলতে পারেনি, যেও না তুমি। এই বাড়িতে তোমারও সমান অধিকার রয়েছে। তার এই মনোভাবের জন্যই হয়তো শাস্তিস্বরূপ বাচ্চাটি দুনিয়া ছেড়ে চলে গেল। প্রথমে আফজাল খানকে না জানিয়ে তার ছেলেকে বিয়ে করা, পাবেল ও তার ইমোশন নিয়ে খেলা করা, প্রয়োজনে মুনিরাকে ব্যবহার করা, আর কত অপরাধের শাস্তি না পেয়ে পার পাবে সে। মুনিরাই পারে এই অন্ধকার বাড়িটাতে আবার আলোতে ভরিয়ে দিতে। আফরানকে ভালোবাসে সায়নী। তার সুখের জন্য এতটুকু সে করতেই পারে। না, যেতে দেয়া যাবে না মুনিরাকে। আটকাতে হবে তাকে। সায়নী ছুটে গেল মুনিরার রুমের দিকে। সায়নীকে এভাবে ছুটে আসতে দেখে মুনিরা বলল, কি হয়েছে আপু? এই শরীরে এভাবে ছুটছ কেন? আমি অন্ধ হয়ে গিয়েছিলাম অতি সুখে। আমাকে ক্ষমা করে দে মুনিরা। এই বাড়ি ছেড়ে তুই যাস না। সায়নী কি বলতে চাইছে বুঝতে অসুবিধে হল না মুনিরার। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সে বলল, তোমার জায়গায় তুমি ঠিক আছো আপু। কিন্তু এবার আর আমাকে আটকাবে না। আমি একটা অলক্ষী বলেই বারবার এসব হচ্ছে। তুই যতবারই চলে যেতে চেয়েছিস ততবারই খারাপ কিছু না কিছু হয়েছে। তুই এই ঘরের লক্ষ্মী মুনিরা। একমাত্র তুই পারিস বংশধর এনে বাবা আর আফরানের মুখে হাসি ফোটাতে। তা আর সম্ভব নয় আপু। যেখানে তোমাদের ভালোবাসাই পাইনি সেখানে আর আমি তোকে ভালোবাসি রে পাগলি। কিছু সময়ের জন্য মনটা স্বার্থপর হয়ে গিয়েছিল, কিন্তু দেখ তোর সায়নী আপুই আমি, যে তোকে বোনের জায়গা দিয়েছে, আফরানের মনে জায়গা তৈরি করতে সাহায্য করেছে। আমার একটা ভুলের জন্য এভাবে শাস্তি দিবি সবাইকে? তুমি বুঝতে পারছো না আপু। উনিই তো আমাকে ভালোবাসে না, শুধুই তোমাকে বাসে, তোকেও বাসে। তাই তো আমি যেদিন ওকে প্রশ্ন করেছিলাম আমাদের মাঝে যে কোনো একজনকে বেছে নিতে বলা হলে সে কি করবে, উত্তর দিতে পারেনি সে। দুইটা পশু পাশাপাশি থাকলে একজন আরেকজনের উপর মায়া জন্মায়। সেখানে তুইও ওর বিবাহিতা আদর্শ স্ত্রী, তোর প্রতি ভালোবাসা জন্মাবেই না কেন? সায়নীর কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল মুনিরা। সায়নী যা বলছে সত্যি বলছে তো? সায়নী আবারও বলল, জানিস মুনিরা, আল্লাহকে বলেছিলাম তোকে আমাদের মাঝে রাখার কোনো মাধ্যম বের করে দিতে, যাতে আমার মনে তোকে নিয়ে কোনো সংশয় না থাকে। আল্লাহ সেই মাধ্যমের পথ আজ দেখিয়ে দিয়েছেন। এই যে তুই হবি আফরানের বাচ্চার মা। তোর মাধ্যমে আমিও আফরানের অংশকে ছুঁতে পারব, কোলে নিতে পারব, আগলে রাখতে পারব। বিশ্বাস কর তোর ডিসিশনকে আমি সম্মান জানাতাম যদি আফরান তোকে মেনে না নিত। এখন আফরানও তোকে চায়।
আমিও আমার ভুল বুঝতে পেরেছি। তুই চলে গিয়ে আমাদের হাসিটাও নিয়ে যাস না মুনিরা। আজ প্রয়োজনে আসিনি, তুই প্রিয়জন বলেই এসেছি। সায়নী রুমে আসতেই তাকে দেখে আফরান বলল, কোথায় গিয়েছ? কখন থেকে খাবার নিয়ে বসে আছি আমি। ভালোবাসো মুনিরাকে? সায়নীর প্রশ্ন শুনে চুপ হয়ে গেল আফরান। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। সায়নী তার পাশে এসে হাত ধরে বলল, তুমি এত ভালো কেন? প্রথমে আমি তোমাকে বলেছি ওকে ডিভোর্স দাও, রাজি হয়েছ। পরে বলেছি দিও না, রাজি হয়েছ। এরপর বলেছি সম্পর্ক আগাও, রাজি হয়েছ। এক মুখে এত কথা বলার পরেও কখনো তুমি আমাকে মুখ ফুটে কিছু বলনি। এই যেমন বুঝতে পেরেছিলে আমার মনে কিছু চলছে। অথচ তুমি আমাকে বলতে পারতে, আমার কথা শুনেই মুনিরার দিকে এগিয়েছ তুমি, তাহলে কেন আমি আবার ঝামেলা পাকাতে চাইছি? সায়নীর হাতের পিঠে চুমু খেয়ে আফরান বলল, তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে এটাই করত। এত সহজ ছিল না তোমার পক্ষে এসব, তবুও তুমি পরিস্থিতি সামলাতে, ভুল শোধরাতে, মুনিরার প্রতি ভালোবাসার জন্য স্বামীর ভাগ দিতেও প্রস্তুত ছিলে। কয়টা মেয়ে পারে এসব? তোমার অবস্থাটা বুঝতে পেরেছি আমি। তুমি আমার প্রথম ভালোবাসা সায়নী। আমি না বুঝলে কে বুঝবে তোমাকে? বুঝোই যদি এখনো দাঁড়িয়ে আছো কেন? আটকাও মুনিরাকে। এবার আর কোনো সংশয় নেই আমার মনে। তোমার মনেও থাকুক আমি চাই না। আমি কখনোই মনে করব না আমার বাচ্চা হবে না বলে তুমি তাকে রেখেছ। কেননা আগেই আমি জেনেছি তোমার মনে মুনিরার জন্যও জায়গা তৈরি হয়েছে। এটাই তো হওয়ার ছিল, তাই না? মুনিরা মেয়েটাই যে এমন। আফরান, আমি এটাও জানি তুমি আমার জায়গা ওকে কখনো দিতে পারবে না। কেননা ও আমার জায়গা দখল করেনি, নিজেই একটা জায়গা তৈরি করে নিয়েছে। আজ কোনো চাপ নেই আফরান। নিজের মনের কথা শুনো, মন যা চাই করো। আমি তোমার সাথে আছি, তোমার উপর বিশ্বাস আছে আমার। যাও আফরান, আটকাও মুনিরাকে। এই বাড়ির লক্ষ্মীকে যেতে দিও না। সায়নী কি বলেছে? আফরান তাকে ভালোবাসে? কই, কখনো তো বলল না। ভাবতে ভাবতেই আফরানের গানের গলা কানে আসলো মুনিরার। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়। তুই স্বপ্নে ছিলি, ছিলি গল্প কথায়। আজ তোর নামে রাত নামে, দিন কেটে যায়। আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়। আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়। স্তব্ধ হয়ে আফরানের গান শুনছিল মুনিরা। আফরান থামতেই তার দুচোখ বেয়ে পানি ঝরতে লাগল। আফরান তার দিকে এগিয়ে এসে চোখের পানি মুছে দিয়ে বলল, আজ আমি তোমাকে বলছি, কোথাও যাবে না তুমি। মায়াবতী যে এই মনে জায়গা করে নিলে। এবার কান্নার বেগ বাড়িয়ে দিল মুনিরা। মুখে হাসি সাথে কান্নাও। তার এই অবস্থা দেখে আফরান বলল, সায়নী ঠিকই বলে, তুমি বাচ্চাই রয়ে গেলে একদম। সায়নীর মাথায় হাত বুলিয়ে দিলেন আফজাল খান। নরম স্বরে তিনি বললেন, তোরা দুজনেই অনেক কিছু হারিয়েছিস। তাই হয়তো তোদের দুজনের ভাগ্য এক সুতোয় গাঁথা। যা মেনে নিয়ে সামনে এগিয়ে চলাটাই উত্তম। মুনিরা মন থেকে সবটা মেনে নিলেও তোর মনে যে সংশয় ছিল এটা আমার অজানা ছিল না সায়নী। আর এটা নিয়ে আমি ভয় ছিলাম। আমি বেঁচে থাকতে মুনিরার মতো মেয়ের দুঃখ সহ্য করতে পারতাম না। আজ তুই আমার সকল চিন্তা, ভয় দূর করে দিলি মা। জুনিয়র আফরানকে দেখতেও সহজ করে দিলি। আল্লাহ তোকে ভালো রাখবে সব সময়। আফজালের মুখে হাসি দেখে সায়নীর মুখেও হাসি ফুটল। তার করা সব অন্যায়ের যেন প্রায়শ্চিত্ত করতে পারল সে। ১.৫ বছর পর
মুনিরা প্রেগন্যান্ট, আজ 9 মাস 10 দিন হল প্রায়। তার যত্নের কোনো অভাব হয় না। এই বাড়ির সকলের ভালোবাসা সে পেয়েছে। আর আফরান, সেই দুজনের প্রতিই তার দায়িত্ব পালন করে চলেছে। সায়নী একটি সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেছে। মুনিরার দেখাশোনার জন্য হাসির মা তো আছেনই। সব কিছুই ভালোই চলছে, জুনিয়র আফরান বলে কথা। হঠাৎ ফোন বেজে উঠল মুনিরার। মুনিরার আম্মার ফোন। হ্যালো আম্মা, আমি কালই আসব মুনিরা। হুম আম্মা, এসো। তোর সতীন তো তোর দেখাশোনা করার ভয় কলেজে পড়ানো শুরু করছে। কি যে বলো না আম্মা। আপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছিল। কত ডিমান্ড জানো আপুর? সুযোগ পেয়েছে, কাজে লাগাবেই না কেন? যাই বলিস না কেন, শুরু থেকে যদি তুই এসব মেনে না নিতিস তাহলে আফরান আজ শুধুই তোরই থাকত। বাচ্চা কাচ্চা নিয়ে তার সাথে সুখে থাকতে পারতি না বল? একটা ভুলের জন্য এই সতীনটাকে সহ্য করতে হচ্ছে তোর। যাই হোক, আমি কাল আসছি। এখন রাখলাম। কি বলল তার মা? শুরু থেকে এসব না মানলে আফরান তারই থাকত। আজ এই বাচ্চাটা নিয়ে তারাই সুখে থাকত। ভাগ দিতে হতো না সায়নীকে। এসব ভেবে মুনিরা দাঁড়িয়ে পড়ল। কি ভাবছেটা কি মায়ের কথা শুনে এসব সে? যার মনে কিনা কোনোদিন খারাপ কিছু আসেনি সায়নীকে নিয়ে, আজ তার মনে এসব আসলই বা কিভাবে? এই বাচ্চাটি কি তার মনে সংশয় সৃষ্টি করে ফেলবে? বাধ্য করবে সায়নীকে দূরে ঠেলে দিতে? বিকেলে কলেজ থেকে বাড়ি এসেই সায়নী উপরে উঠতে লাগল। মুনিরার এই অবস্থায় নিচে নামা বারণ। তাকে দেখে না আসলে যেন সায়নী শান্তিতে বসতেই পারবে না। কয়েক সিঁড়ি পা দিতেই হাসির মাকে ছুটে আসতে দেখল সায়নী। আতঙ্কিত হয়ে বলল, কি হয়েছে খালা? মুনিরার ব্যথা উঠছে। কি করবে এখন সায়নী? এই সময় আফরানও বাসায় নেই। অফিসের কাজে চট্টগ্রামের বাইরে আছে সে। আর না ভেবে হাসির মায়ের উদ্দেশ্যে বলল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো খালা। মুনিরাকে নিয়ে আসছি আমি। আর বাবাকে বলে দিও আফরানকে যেন ফোন দিয়ে জানায়। অপারেশন থিয়েটারে মুনিরা। করিডোরে পায়চারি করছে সায়নী। ডাক্তার জানিয়েছে মুনিরার বাচ্চার পজিশন ঠিক নেই, তাই সিজার করাতে হবে। চিন্তায় সায়নীর মাথা যেন ফেটে যাচ্ছে। ঘামছে সে অনবরত। আর মনেমনে আল্লাহকে ডাকছে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন নার্স। সায়নীর উদ্দেশ্যে বললেন, রোগী বড্ড বায়না করছে আপনার সাথে কথা বলার জন্য। যদিও ডাক্তারের ও আপনাকে কিছু বলার আছে। প্লিজ ভেতরে আসুন। কি বলবে ডাক্তার? সব ঠিক আছে তো? ছুটে ভেতরে এলো সায়নী। মুনিরা তাকে ডেকেই বলে উঠল হাত ধরে, আপু ডাক্তাররা বলাবলি করছেন, হয় আমাকে বাঁচাতে পারবে তারা, না হয় আমার বাচ্চাকে। আমার বাচ্চাকে বাঁচাতে বলেছি আমি। কেননা তাদের মতে আমার আর বাচ্চা নেয়া সম্ভব না। তাই আমি চাই বাচ্চাটি আসুক দুনিয়াতে। ওর দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। এসব কি বলছিস তুই? হুম আপু। এই বাচ্চা নিয়ে তোমার জন্য এক মুহূর্তের জন্য হলেও সংশয় সৃষ্টি হয়েছিল আমার মনে। দেখো তারপরেই আল্লাহ আমাকে কোনো জায়গায় পৌঁছে দিয়েছে, যে তোমার জন্যই সব পাওয়া, সেই তোমাকে নিয়ে আমি। কথা বলতে কষ্ট হচ্ছে মুনিরার। হাঁপিয়ে যাচ্ছে সে। তবুও বলল, আমার বাচ্চাটাকে দেখো, ওকে উপহার দিয়ে যাচ্ছি তোমাকে। এই যে শুনছেন? হু শুনছি মুনিরা।
1 মাস ধরে চেষ্টা করে আমি একটা কবিতা লিখেছি। আমার জন্য? আপনার জন্য। শোনাবো? নিশ্চয়। জীবনে চলার পথে কাউকে না কাউকে ভালোবাসতে হবে। তা ভেবে ভালোবাসিনি। তোমাকে পেতেই হবে। তা ভেবে ভালোবাসিনি। ভালোবেসে অমর হব। তাও ভাবিনি। ভালোবেসে ভুলে যাব। তাও ভাবিনি। ভালোবেসেছি ভালো লাগে বলে। ভালোবেসেছি ভালোবাসি বলে। কেন ভালোবাসি তা জানার জন্য। কতটুকু ভালোবাসা যায় তা বোঝার জন্য। আত্মার পূর্ণতা লাভের আশায় শুধু ভালোবেসেছি তোমায়। মুনিরার শোনানো কবিতাটি কানে বাজছে আফরানের। চোখে ভেসে আসছে তার সাথে কাটানো দিনগুলি। সায়নীকে ভালোবাসার পরে তার মনে আর কেউ জায়গা করে নিবে এমনটা কখনো ভাবেনি আফরান। কিন্তু মুনিরা নামের মায়াবতী এটা করেছে। এটাই হয়তো বৈধ সম্পর্কের টান। এমন একটা সময়ে আফরান তার পাশে নেই। ঠিক আছে তো মেয়েটা। আর সায়নী একা একা সামলাতে পারবে তো সবটা? সবে মাত্র চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়িতে উঠেছে আফরান। চিন্তায় অস্থির হয়ে আছে তার মনটা। কখন যে হাসপাতালে পৌঁছতে পারবে সে। মুনিরার হাতে চুমু খেয়ে ডাক্তারের কাছে ছুটে এলো সায়নী। ডাক্তার তার উদ্দেশ্যে বললেন, রোগী জেদ করছিল তাই আপনাকে এখানে আনা হলো। তবে আমরা রোগীর কথা শুনে অপারেশনের কাজ শুরু করব না। অবশ্যই তার ফ্যামিলি মেম্বারের কথা শুনে করব। তার জন্য একটা সাইনও দরকার। এবার বলুন আপনি রোগীর কি হন? কোনো সংকোচ ছাড়াই সায়নী জবাব দিল, বড় বোন। ওকে ফাইন, ইতিমধ্যে জেনেছেন যে কোনো একজনকে বাঁচাতে পারবো আমরা। ডাক্তারের কথা শুনে কান্নাজড়িত কণ্ঠে সায়নী বলল, এমনটা বলবেন না প্লিজ। যত টাকা লাগে আমি দিব। দুজনকেই বাঁচান। দেখুন টাকা দিয়ে তো সব হয় না। নিজেকে সামলে নিন। আমরা যথাসাধ্য চেষ্টা করব দুজনেরই যেন কোনো ক্ষতি না হয়। তবুও যদি একজনকে বাঁচাতে হয় কাকে বাঁচাবো? আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান। আপনারা মানে উনার হাজবেন্ড বা পরিবারের? আমি যা বলি তা। দুজনকেই বাঁচাতে হবে। ম্যাম দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আমাদের তাড়াতাড়ি বলুন যে কোনো একজনটা কে হবে। রোগী কিন্তু পরবর্তীতে আর মা হতে পারবে না। সো ভেবেই বলুন। একবার মুনিরার দিকে তাকিয়ে আর কিছু না ভেবেই সায়নী বলল, যদি একজনকেই বাঁচাতে হয় তবে রোগীকেই বাঁচাবেন। সায়নীর কথা স্পষ্ট শুনতে পেয়েছে মুনিরা। এমন অবস্থার মাঝেও মুনিরার মনে হচ্ছে সায়নীর জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি করত। 25 বছর পর আফজাল খানের রুমে বসে আছে আফরান। বাবা মারা যাবার পর এই রুমটাতেই সে থাকে। বাবার সকল স্মৃতি ঘিরে রয়েছে এই রুমটাতে। আফরানের এখনো মনে হয় তার বাবা তাকে দেখে বলে উঠছে, হ্যালো ইয়াং ম্যান। বাবার কথা মনে হতেই দুচোখ ছলছল করে উঠল আফরানের। মা মারা যাবার পর তার বাবা আর বিয়ে করেননি। নিজেই খেয়াল রেখেছে আফরানের। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি তাকে। তার জায়গায় অন্য কোনো বাবা হলে নিশ্চয় সৎ মানিয়ে আসত। আনবেই না বা কেন? টাকা পয়সার কমতি ছিল না তার। সত্যি আফজাল খান একজন আদর্শ বাবা, যার কোনো তুলনা হয় না। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল সায়নীর। নামাজ আদায় করে ঘুমিয়েছিল সে। সাধারণত নামাজের পর ঘুমোলে 7টার আগে আর ঘুম থেকে উঠে না সায়নী। তবে আজ 40 মিনিট পরেই উঠে গেল। কেননা আজ তার প্রিয় বান্ধবী মিশিকা পুরো পরিবার নিয়ে বাংলাদেশ আসছে আমেরিকা থেকে। তাদের এয়ারপোর্টে রিসিভ করতে যাবে আরাফ।
তবে এই সকালবেলা আরাফকে ঘুম থেকে আদৌ উঠবে কি? বিছানায় হাতড়িয়ে চোখের চশমাটা হাতে নিল সায়নী। শাড়ির আঁচল দিয়ে মুছে নিয়ে চোখে চশমা লাগিয়ে এগিয়ে গেল আফজাল খানের রুমের দিকে। বিছানায় বসে বসে উপন্যাস লালসালু উপন্যাসটি পড়ছে আফরান। সায়নী তার দিকে এগিয়ে যেতেই সে বলল, বসো সায়নী, তুমি পড়ছ, তাতে কি, আসো তো, বসো। আফরানের পাশে সায়নী বসে বলল, সৈয়দ ওয়ালিউল্লাহ এর লালসালু উপন্যাসের সাথে আমাদের জীবনের কাহিনী মিল আছে তাই না? তার মানে আমি মজিদের মতো? তুমিও মোটেও মজিদের মতো নয়। আমি শুধু দুই বউ নিয়ে বললাম। মৃদু হেসে আফরান বলল, মিল আছে। রহিমার জায়গায় তুমি আর জমিলার জায়গায় মুনিরা। রহিমা চরিত্রটা আমাকে খুব টানে। জমিলা ছোট ছিল বলে তার অনেক ভুল হয়ে যেত যেসব মজিদ পছন্দ করত না। রহিমা চাইলে মজিদকে জমিলার বিরুদ্ধ নিতে পারত, কিন্তু সে বারবারই জমিলার অন্যায় লুকিয়ে যেতে চেষ্টা করত। বইয়ে একটা লাইন আছে না, জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। স্নেহকোমল চোখে সারাক্ষণ তাকে চেয়ে চেয়ে দেখে, আর যত দেখে তত ভালো লাগে তাকে। বাহ, সবই মুখস্থ তোমার। জমিলার সাথে মুনিরার বাচ্চা মানুষের দিকটা বড্ড মিল। আর আমি রহিমার মাঝে তোমার মিল খুঁজে পাই। কি যে বলো না, রহিমার মতো নিঃস্বার্থ নয় আমি। স্বার্থপরও নও। তুমি যা করেছ কয়টা মেয়েই বা তা করতে পারে সায়নী? মাঝে মাঝে মনে হয় তোমার সাথে অন্যায় করেছি, আবার মাঝে মধ্যে মনে হয় মুনিরার সাথে। কারো সাথেই করনি, সমানভাবে তুমি দায়িত্ব পালন করেছ। পরিস্থিতি আসলেই মানুষকে অনেক কিছুই করতে বাধ্য করে। আমি কি কখনো ভেবেছিলাম আমার জীবনে দুজন ভালোবাসার মেয়ে থাকবে? আমিও কখনো ভাবিনি রহিমার মতো আমার জীবনেও জমিলা আসবে, আর সে এতটা সুখ নিয়ে আসবে। সেও আমাদের ভালোবাসার মানুষ হয়ে উঠবে। মুচকি হাসল আফরান সায়নীর কথা শুনে। সায়নীও হেসে বলল, তোমার গুণধর পুত্রের কাছে যাচ্ছি এখন। ঘুম থেকে উঠাতে হবে তাকে। আহা বেচারা, যাও তুলো। অবশ্য তোমার একটা ডাকি তার ঘুম ভাঙার জন্য যথেষ্ট। আরাফ। গভীর ঘুমে আচ্ছন্ন আরাফ। তবুও সায়নীর ডাক তার কানে এলো। চোখ জোড়া না খুলে ভাঙ্গা গলায় বলল সে, সকাল 10টা হয়ে গেল বড় আম্মু। 11টা হয়েছে। সায়নীর কথা শুনে এক লাফে বসে পড়ল আরাফ। চোখ জোড়া কচলাতে কচলাতে বলল, কি বলো? আজ না তাসুদের এয়ারপোর্ট থেকে আনার কথা? হ্যাঁ, তবে সেটা সকাল 10টাই না, 8টাই। তুমি তো আমাকে বলনি 8টাই। বললে যেন তুই উঠে যেতি। তুমি বললে অবশ্যই উঠতাম। মুচকি হাসল সায়নী। ছেলের উদ্দেশ্যে বলল, ফ্রেশ হয়ে নে, আমি নাস্তার ব্যবস্থা করছি। কথাটি বলেই সায়নী এগুলো রান্নাঘরের দিকে। আরাফ ফোন হাতে নিয়ে উপমার মোবাইল নাম্বারে মেসেজ দিল, শুভ সকাল জান পাখিটা। ঘুম থেকে উঠে তাকে মেসেজ না পাঠালে আরাফের দিনটা যেন ভালো কাটে না। উপমা হল আরাফের গফ। গত 1 বছর ধরে সম্পর্কে আবদ্ধ আছে তারা। আরাফ সবেমাত্র বুয়েট পাশ করে বের করেছে। বাবার সাথে বিজনেসে হাত দেবার আগেই উপমার কথা বাসায় জানাতে চায় সে। পরীক্ষা শেষ হবার অপেক্ষায় ছিল আরাফ। এখন সময় এসেছে উপমার কথা বাসায় জানানোর। তার মা বাবারা নিশ্চয় উপমাকে দেখে পছন্দ না করে পারবেই না। আপনমনে এসব বলে উঠে দাঁড়ালো আরাফ। ফ্রেশ হয়ে নেয়া যাক চটজলদি। আড়মোড়া ভেঙ্গে শোয়া থেকে উঠে বসল মুনিরা।
একটা হাই তুলে ঘড়ির দিকে তাকালো সে। দেখল সকাল 6টা পার হয়ে গেল। তাড়াহুড়ো করে উঠে সে এগিয়ে গেল আরাফের রুমের দিকে। বিছানায় আরাফকে দেখতে না পেয়ে ওয়াশরুমের পাশে এসে মুনিরা বলল, আরাফ, তুই আবার ওয়াশরুমে ঘুমিয়ে পড়লি নাকি? আজ কিন্তু এয়ারপোর্টে যেতে হবে। ভেতর থেকে চেঁচিয়ে আরাফ বলে উঠল, বড় আম্মুর একটা ডাকেই আমি উঠে পড়েছি। না হলে ছোট আম্মু এসে যে আরেক দফা ডাকাডাকি চলাতো ভালোই জানা আছে আমার। আরাফের কথা শুনে হাসল মুনিরা। নিচের দিকে এগিয়ে গেল সে। আফরান মনোযোগ সহকারে বই পড়ে চলেছে। মুনিরা এসে তার উদ্দেশ্যে বলল, শুভ সকাল। হাতে থাকা বইটা একপাশে রেখে আফরান বলল, শুভ সকাল মুনিরা, বসো। আফরানের পাশে বসতে বসতে মুনিরা বলল, আজ অফিস যাবেন না? যাব। আরাফের হাতে দায়িত্ব তুলে না দেয়া অবধি নিশ্চিত হতে পারছি না। আরাফ পারবে তো এসব সামলাতে? কেন পারবে না? আমার ছেলে সে, আমাদেরও ছেলে সে। কথাটি বলেই মৃদু হাসল মুনিরা। আফরান তার দিকে তাকিয়ে বলল, আজ তো দেশে পাবেলরা আসছে। তার মেয়ে দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দরী, তাই না? হ্যাঁ, যেমন মেহেনুবা সুন্দরী তেমন তাসুও কম না। আমার তো মেহেনুবাকে আরাফের বউ হিসেবে আনার ইচ্ছে ছিল, কিন্তু সায়নী আপু মেহেনুবার জন্য ডাক্তার ছেলে ঠিক করে ফেলেছে মিশিকা আপুর কথায়। তারাই বলেছিল তাদের বড় মেয়েকে ডাক্তারের সাথেই বিয়ে দিতে চায়। আর আমাদের ছেলে কি কম নাকি? মেয়ের লাইন পড়ে যাবে ওর জন্য। এটা মন্দ বলেননি। দেখতে একেবারেই আপনার মতো হয়েছে। আর সায়নী আপুর মতো ট্যালেন্ট, এবং তোমার মতো সরল। মুচকি হেসে মুনিরা বলল, সায়নী আপুর কাছে যাচ্ছি রান্নাঘরে। ওয়াশরুম থেকে বেরুতেই রিংটোনের শব্দ পেল আরাফ। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল উপমার ফোন। ঘুম থেকে উঠে আরাফকে ফোন দেয়া গত 1 বছরের অভ্যাস উপমার। হ্যালো, গুড মর্নিং। ইউ টু। উঠেছ উপমা? উঠেছি। আজ এত তাড়াতাড়ি? আরাফ, আজ 8টায় ক্লাস আছে আমার। ভুলে গেলে? ওহো, আজ ক্লাস শেষে দেখা করব। আজ তো পারব না। কেন? তোমাকে তাসুদের কথা বলেছিলাম না? তাদের রিসিভ করতে যাব আজ। ওহ, তবে শোন। বলো। একদম ঘেঁষাঘেঁষি করবে না মেয়েগুলোর সাথে। আরাফ হেসে বলল, কি যে বলো না উপমা তুমি। আমেরিকা থেকে আসছে। নিশ্চয় দামাদামি প্রসাধনী মেখে আকর্ষণীয় হয়ে থাকবে। আমার উপমা প্রসাধনী ছাড়াই বেস্ট। সেটাই মনে করিয়ে দিচ্ছি। বেশি কথা বলার দরকার নেই মেয়েগুলোর সাথে। বলবো না। নাস্তা করা শেষে তৈরি হয়ে এলো আফরান ও আরাফ। তাদের দেখে সায়নী ছেলের উদ্দেশ্যে বলল, একসাথে বেরুচ্ছিস? বাবাকে ড্রপ করে দিয়েই আমি চলে যাব। ঠিক আছে। আফরান ও আরাফ বেরিয়ে যাবার পর সায়নীর উদ্দেশ্যে মুনিরা বলল, শেষবার যখন মেহেনুবাদের দেখেছিলাম আমার মনে একটা আশা জমেছিল। মেহেনুবাকে ছেলের বউ করব। কিন্তু এটা তো সম্ভব নয় রে মুনিরা। তাহলে তাসুকে করা যায় না? কিছুক্ষণ নীরব থেকে সায়নী বলল, মিশি কিন্তু এই ব্যাপারে আমাকে কিছু বলেনি। সে তো মেয়ের মা। সে কেন বলবে? আমরা প্রস্তাব তো দিতে পারি। মৃদু হেসে সায়নী বলল, মন্দ বলিসনি। তবে আগে আরাফের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আরে আমরা যা বলি মেনে নিবে সে। এই ব্যাপারে মানবে বলে মনে হয় তোর? না মানে লাইফটা ওর।
বিয়ের ব্যাপারে ওর সাথে কথা বলেই আগানো উচিত। আমাদের ছেলের উপর আমরা এমন কিছু চাপিয়ে দিতে পারি না যাতে সে ভুল পথে পা বাড়াতে বাধ্য হয়। আমাদের নিজেদের লাইফই তো একটা শিক্ষা, তাই না মুনিরা? হুম আপু। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিজের মনে সায়নী বলল, আরাফের জীবনে খারাপ কিছু হোক আমি চাই না। তাই তার জীবনের প্রতিটা পদক্ষেপের সিদ্ধান্ত তাকেই নিতে দেয়া হবে। চোখে সানগ্লাস লাগিয়ে খোলা চুলে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে মেহনুবা ও তাসু। তাদের ঠিক পাশেই দাঁড়িয়ে রইল পাবেল ও মিশিকা। হাত ঘড়িটার দিকে তাকিয়ে পাবেল বলল, হায় রে, কোথায় আমাদের জন্য আরাফের দাঁড়িয়ে থাকার কথা সে জায়গায় তার জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিরক্তিভরা কণ্ঠে মেহনুবা বলল, একটা গাড়ি ঠিক করে নিলেই পারতে আব্বু। গাড়ি ঠিক করলে কি বাংলাদেশে এসেই আরাফ ভাইয়ার দেখা পেতাম? কথাটি বলেই জিভে কামড় বসিয়ে দিল তাসু। তাসু তো আরাফ বলতেই পাগল। মেহনুবাকে সবসময় বলতেই থাকে সে, আরাফ হল তার ক্রাশ। তাসুকে সে কিছু বলতে যাবে তখনই কারো গলার আওয়াজ শুনতে পেল মেহনুবা। সরি 15 মিনিট লেট হয়ে গেল। পেছনে ফিরে আরাফকে দেখতে পেল তারা। ব্লু জিন্স, ব্লু টি শার্ট, চোখে সানগ্লাস দেয়া আরাফকে দেখে তাসু বিড়বিড় বলে উঠল, হায় এই ছেলে আর কত ক্রাশ খাওয়াবে আমাকে। তাসুর পাশেই মেহনুবা থাকাতে তার কথাটি বুঝতে কষ্ট হল না মেহনুবার। দাঁতে দাঁত চেপে সে বলল, ভুলে যাস না তাসু, তুই কিন্তু মেয়ে। ছেলের মতো আচরণ করবি না একদম। তৃতীয়বারের মতো মেহনুবা ও তাসু দেশে এসেছে, তাও মেহনুবার বিয়ে উপলক্ষে। তাসুর সাথে মাঝে মাঝে ইমো বা মেসেগারে আরাফের কথা হলেও মেহনুবার সাথে খুব কমই হয়। আমেরিকা থাকলেও মেহনুবার মাঝে বাঙালি মেয়ের সব স্বভাব রয়েছে। দেখতে সুন্দরী, মায়াবী, চুল ঘন কালো লম্বা তার। পোশাক আশাক, আচারাচরণ সবই বাঙালি মেয়েদের মতোই। এদিকে তাসু সুন্দরী হলেও চঞ্চল একটা মেয়ে। সুন্দর কালো চুলগুলো কালার করে রেখেছে। পোশাকও তার বিদেশিদের মতো, তবে অন্তরের দিক থেকে খাঁটি বাঙালি। আরাফের সাথে কথা বলার পরে তাদের নিয়ে গাড়ির দিকে এগিয়ে যেতেই তাসু বলে উঠল, আম্মু, আব্বু, আপু তোমরা পেছনে বসো, আমি কিন্তু সামনের সিটে বসব। আরাফ মুচকি হেসে বলল, হু আসো। তাসুকে দেখে অবাক হয়ে যাচ্ছে মেহনুবা। কি এমন দেখেছে এই ছেলের মাঝে যে তার ওভার স্মার্ট বোন তার জন্য পাগল। বড় খালা, ছোট খালা তোমরা কোথায়? রুমানা, পাশের বাসার সীমা আক্তারের নাতনি। আফরান তাকে নিজের ছোট বোনের মতোই দেখে। আর সায়নী ও মুনিরা দেখে নিজের মেয়ের মতো। তাদের কোনো মেয়ে নেই কিনা? রুমানার ডাকে সায়নী ও মুনিরা ড্রয়িং রুমে এগিয়ে আসল। সায়নী তার উদ্দেশ্যে বলল, সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? তোমাদের গুণধর ছেলেকে ডাক দাও। খুশির খবর আছে, সে তো বাসায় নেই। কোথায়? এয়ারপোর্টে। ওহ, মুনিরা হেসে বলল, খুশির খবর আমরা কি শুনতে পারি না? কেন নয়, রাকিবের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। রাকিব হল এই এলাকারই ছেলে। ছোট থেকে রুমানাকে সে পছন্দ করে। রুমানা তাকে পছন্দ না করলেও নিজের জন্য রাকিবের পাগলামি দেখে সেও তার প্রেমে পড়ে যায়। কিন্তু সৌদি আরবের ভিসা হয়ে যায় রাকিবের। আর সে বিদেশ যাবার আগেই রুমানার সাথে আকদ করে যেতে চায়। রাকিব তার বাসায় সবটা জানালে তার পরিবার রুমানাদের বাসায় প্রস্তাব পাঠায়। রুমানার পরিবারও এই প্রস্তাবে সম্মতি জানায়। রুমানার মুখে রাকিবকে তার পরিবার মেনে নিয়েছে শুনে বেশ খুশিই হল সায়নী ও মুনিরা। কিন্তু রুমানা মুখটা ফ্যাকাশে করে বলল,
চেয়েছিলাম আরাফ বলদটাকে আগে খবরটা দিব। মুহূর্তেই ফ্যাকাশে মুখটার বদলে হাসিমুখে সে আবার বলল, তার আগে আমিই আমার ভালোবাসার কথা বাসায় আগে জানাতে পেরেছি। ইয়েস। রুমানার কথা শুনে সায়নী ও মুনিরা একই সাথে বলে উঠল, কি? আরাফের ভালোবাসা? এই রে, কি বলে ফেললাম এইটা? নিজের মনে কথাটি বলে রুমানা আমতা আমতা করে তাদের উদ্দেশ্যে বলল, এই রকম কিছু আমি বলিনি। মুনিরা ভ্রু জোড়া কুঁচকে বলল, আমি না হয় ভুল শুনেছি। তবে সায়নী আপুও কি ভুল শুনল? মুনিরার কথায় তাল মিলিয়ে সায়নী বলল, আমি না হয় বুড়ি হয়ে গেলাম। চোখে কম দেখি, কানেও না হয় কম শুনলাম। কিন্তু মুনিরার তো এমন হওয়ার কথা না। সে ভুল শুনবে না। রুমানা সায়নীর পাশে এসে তাকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে সুন্দরী খালাটা বুড়ি হয়ে গিয়েছে? রুমানার কান টেনে সায়নী বলল, ওরে কথা ঘুরাস না। আরাফ কার সাথে ইটিস পিটিস করছে বল? আমার লাগছে তো, আগে ছাড়ো। সায়নী তাকে ছেড়ে দিতেই সে দৌড়ে সদর দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমরা দুজনই কানে কম শুনো। রুমানা বেরুতেই মুনিরা সায়নীর উদ্দেশ্যে বলল, আমার কিন্তু মনে হচ্ছে না আপু, কানে কম শুনেছি আমি। আমারও মনে হচ্ছে না। তার মানে আমাদের আরাফ প্রেম করছে আর আমরাই জানি না। মুচকি হেসে সায়নী বলল, প্রেম কি বাসায় জানিয়ে করে বোকা? ও তাই তো। আমি আরও তাসুকে বউ বানাবো ভেবেছি। তাই তো বলেছি আরাফের সাথে আগে কথা বলতে। আমাকে কিছু বলবে বলে মনে হয় না। তুমিই জিজ্ঞাসা করিও। দুজনই করব। চিন্তিত স্বরে মুনিরা বলল, মেয়ে যদি ভালো না হয়? এত ভাবিস না। ভালো হবে সব। সকাল পার হয়ে দুপুর এসে গেল। মিশিকারা আরাফকে নিয়ে নিজেদের বাসায় পৌঁছালো বেশ কিছুক্ষণ হল। যদিও সায়নী অনেকবার বলেছে তাদের বাসায় যেতে, কিন্তু পাবেলের একটাই কথা, দেশে এসে প্রথমে নিজের বাসায় পা রাখায় শান্তি। সায়নীর কাছে তাদের বাসার চাবি থাকায় সে ঘরটা আগেই গুছিয়ে রেখেছে। পাশের হোটেলে খাবারের অর্ডার করে রেখেছে। আরাফ খাবারগুলো এনে মিশিকার হাতে দিয়ে বলল, এবার আমি আসি আন্টি। মার খাবি? খেয়ে যাবি আমাদের সাথে? কিন্তু? কোনো কিন্তু না। আমি ফ্রেশ হয়ে আসছি। একটু অপেক্ষা কর। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তার মানে সকলে ব্যস্ত ফ্রেশ হতে। এতক্ষণ যাবৎ উপমা অনেকবার ফোন দিলেও সকলের সামনে রিসিভ করতে পারেনি আরাফ। কেননা উপমার সাথে কথা বলার সময় আদুরি ভাষায় ন্যাকা প্রেমিকের মতো কথা না বললে দোষ খুঁজে এই মেয়ে। আঙ্কেল, আন্টির সামনে কিভাবে এসব বলা যায়? তার চেয়ে সব গালি এখনই খাওয়া যাক। এসব ভেবে ড্রয়িং রুমের বারান্দায় এসে উপমার মোবাইল নাম্বারে ফোন দিল আরাফ। একবার রিং হতেই রিসিভ করে কটমট স্বরে উপমা বলল, ঘেঁষাঘেঁষি এতই চলছে যে আমার ফোন রিসিভ করার সময়টুকু পাচ্ছ না। কি যে বলো না। হে হে। কিসের হে হে? এসব মুখে উচ্চারণ করা নকল হাসি আমাকে শোনাবে না। বাবুটা, রাগ করছো কেন বলো তো? আঙ্কেল বা আন্টির সামনে আমি কিভাবে ফোন রিসিভ করব তুমিই বলো? তাছাড়া আমি ড্রাইভ করছিলাম। ড্রাইভ করার সময় কি কথা বলা ভালো ফোনে? শেষের কথাটি শুনে শান্ত গলায় উপমা বলল, না ভালো না। এখন কোথায়? মাত্রই বাসায় আসলাম আন্টিদের। অনেক ক্লান্ত লাগছে তাই না? কিছুটা। তুমি কোথায়? বাসায় রওনা দিব। ক্লাস শেষ। ওহ, ওকে, রিল্যাক্স হয়ে বসে আরাম করো তুমি। বাসায় গিয়ে ফোন দিব। ঠিক আছে। উপমার সাথে কথা বলার পরেই আরাফ কল দিল সায়নীর নাম্বারে।
হ্যালো বড় আম্মু, বাসায় এসেছি। খাবারগুলো নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। কই সবাই? ফ্রেশ হচ্ছে। শুনো, আমি এখান থেকে খেয়েই রওনা দিব। আমার জন্য অপেক্ষা করো না। আচ্ছা। ছোট আম্মু কি পাশে আছে? নামাজের সময় এখন, হয়তো উপরে। ওহ আচ্ছা, আমি ফোন দিচ্ছি। না হলে তিনিও চিন্তায় থাকবেন আমার জন্য। ঠিক আছে। সায়নীর সাথে কথা বলার পরেই আরাফ ডায়াল করল মুনিরার নাম্বারে। আড়াল থেকে এই দৃশ্যটি দেখে মনটা ভরে গেল মেহনুবার। প্রথমে বড় আম্মুর সাথে কথা, তারপর ছোট আম্মু। দুইটা মাকেই এই ছেলে কতটা সম্মান করে। অথচ অনেক ছেলেরা একটা মা নিয়েই কতটা বিরক্তি। ঠিকমতো আচরণ করে না, খবর নেই না, যথার্থ সম্মানও দেয় না। আসলেই এদিক থেকে আরাফ খাঁটি। মুচকি হেসে মেহনুবা চলে গেলে উপস্থিত হল তাসু। আরাফ ফোনটা পকেটে ঢুকিয়ে ভেতরে আসতেই তার দিকে তাকিয়ে তাসু বলল, কার সাথে কথা বলছিলে? আম্মুদের সাথে। শর্ট জিন্স ও টি শার্ট পরিহিতা তাসুকে একেবারে আমেরিকান মেয়ের মতোই লাগছে। তবে তাসুকে এভাবে দেখে কেমন যেন অস্বস্তি লাগছে আরাফের। সে তাসুর উদ্দেশ্যে বলল, তোমাকে দেখতে ভালো লাগছে, কিন্তু বাংলাদেশে এসব আসলে না, মানে লম্বা জিন্স পরলে ভালো হতো আর কি। ওহো, আব্বুও আমাকে বারণ করেছিল এসব না পরতে। আমি এখনই চেঞ্জ করে আসছি। তাসুকে লং জিন্স পরতে দেখে মেহনুবা বলল, কি রে, এত উন্নতি হঠাৎ? আরাফ ভাইয়ার জন্য। মেহনুবা কিছু বলতে যাবে তখনই মোবাইল হাতে হাজির হল মিশিকা। আতিকের ফোন। নে কথা বল। আতিক। এর সাথেই বিয়ে ঠিক হয়েছে মেহনুবার। আতিক পেশায় ডাক্তার, দেখতে হ্যান্ডসাম, ভালো ফ্যামিলির ছেলে। তাই তাকে অপছন্দ হবার কারণই নেই। এদিকে মেহনুবা মাশাল্লাহ সব দিক দিয়েই সেরা। তাই আতিকও তার সম্পর্কে জেনে ও ছবি দেখে পছন্দ করে তাকে। পরিবারের সম্মতিতেই দুজনের মাঝে কথা বলতে দেয়া হয়। তবে মাঝে মাঝেই হয় কথা। কেননা মেহনুবার বিয়ের আগেই ক্লোজ হবার ইচ্ছে নেই এত। হ্যালো, তোমার বাংলাদেশের কোনো নাম্বার নেই বলে এতক্ষণ খবর নিতে পারিনি। আন্টির ফোন না আসলে আরও অস্থির হয়ে যেতাম। যাই হোক, ওয়েলকাম টু বাংলাদেশ। ধন্যবাদ। এবার আমাদের দেখা করার ব্যবস্থা করো। আচ্ছা, আমিই বলবো আন্টিকে। জি। মেহনুবা জি, হ্যাঁ, আচ্ছা। ছাড়া আতিকের সাথে আর কোনো কথা বলেছে কিনা মনে করতে পারবে না আতিক। তবে এই কথাগুলোও যেন তার মুখে 1000 বছর শুনতে পারবে সে। সন্ধে হতেই ঘরে প্রবেশ করল আরাফ। সায়নী ও মুনিরাকে বসে থাকতে দেখে সে বলল, হাই আম্মুগণ। সায়নী ও মুনিরা একই সাথে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, তুই প্রেম করিস, আমাদের জানালি না কেন? এই কি শুনছে আরাফ? মায়েরা এসব জানল কিভাবে? এখন কি করবে সে? কি হলো বল? মুনিরা ধমকের সুরে কথাটি বলতেই আরাফ মিনমিনে স্বরে বলল, ইয়ে মানে, প্রেম কি বলে বলে করে নাকি? তার মানে তুই করছিস প্রেম? আগে বলো, কে বলেছে এসব? তোর প্রেমের কথা কে জানে? রুমানা ছাড়া কেউ তো না। কথাটি বলেই মাথায় হাত দিয়ে দিল আরাফ। মায়েদের সামনে যেন মিথ্যে মুখ দিয়ে আসেই না তার। সায়নী ও মুনিরা হেসে উঠল তার অবস্থা দেখে। তারা ইশারায় ডাকল আরাফকে। সোফার উপরে দুই মায়ের মাঝে গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে আছে আরাফ। সায়নী শান্ত গলায় জিজ্ঞাসা করল, মেয়ের নাম কি? উপমা। মুনিরা জিজ্ঞাসা করল, কি করে? প্রিমিয়ার ভার্সিটিতে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা কি করে?
রাজনীতি। ছবি আছে? বাবার ছবি তো নেই। আরে উপমার? হু, দেখা। আরাফের মোবাইলে উপমার ছবি দেখে মন ভরে গেল সায়নী ও মুনিরার। আরাফের পছন্দ আছে বলতে হবে। সায়নী হেসে জিজ্ঞাসা করল, কতদিন হলো মেয়েটিকে ফাঁসিয়েছিস? 1 বছর। মুনিরা ভ্রু জোড়া কুঁচকে বলল, দেখেছ আপু, আমাদের ছেলে 1 বছর আগেই পর হয়ে গিয়েছে। বিয়ে তো করতেই হবে তাই না? বিয়ে করলে কি আর পর হয়ে যায়? হয় না। তবে আরাফ আমাদের একমাত্র ছেলে। আমাদের পছন্দ হলেই সে বিয়ে করতে পারবে মেয়েটিকে। কি বলো আপু তুমি? হ্যাঁ তা অবশ্যই। এবার বলো তোমার পছন্দ হয়েছে উপমাকে? নাকি মেয়েকে সরাসরি দেখে নিব একবার? সায়নীর উত্তর জানার জন্য আকুপাকু করছে আরাফের মনটা। সে অসহায় দৃষ্টিতে সায়নীর দিকে তাকাতেই হেসে দিল সায়নী। আরাফ নিচের দিকে তাকিয়ে বলল, হাসছ কেন বড় আম্মু? তোর অবস্থা দেখে। যাক, তোর যখন উপমাকে পছন্দ, 1 বছরের সম্পর্ক আছে। আমি আর কি বলবো? আমার দেখার কিছু নেই। তোর লাইফ, তোর ডিসিশন। এবার মুনিরা তুই তোর মতো জানা। মুনিরার ডিসিশন কি হবে? এটা নিয়ে আবার 2 মায়ের মাঝে দ্বন্দ্ব বেজে যাবে না তো? এসব চিন্তায় অস্থির হয়ে আছে আরাফের মন। আরাফের ভয় কাটিয়ে মুনিরা বলল, ছেলে আর বড় মা যখন রাজি আমি আর কি বলবো। আমিও রাজি। এবার আরাফ তুই বল কখন আমরা প্রস্তাব নিয়ে যাব উপমার বাসায়। আরাফ খুশিতে দুহাতে দুমাকে জড়িয়ে নিয়ে বলল, ও আম্মুগণ, তোমরা আসলেই গ্রেট। সায়নী বলল, ছাড় ছাড়, বউ তাড়াতাড়ি ঘরে আনতে চাই। আমার আর মুনিরার যে একটা মেয়ের অনেক শখ জানিসই তো তুই। জানি। কিন্তু আব্বু? তোর আব্বুও প্রেমিক মানুষ আফরান। না করবে না। আর আমরা থাকতে এসবের চিন্তা করতে হবে না তোকে। আগে যাই রুমানার বাচ্চা রুমানাকে একটা ধন্যবাদ দিয়ে আসি। ওর জন্যই আজ এটা সম্ভব হলো। না হলে আমি কিভাবে কথাগুলো তুলব ভেবেই পাচ্ছিলাম না। ওই রুমানার বাচ্চা? রুমানার বাসায় এসে আরাফ হুঙ্কার ছেড়ে ডাকছে তাকে। সোফার উপরেই বসেছিল রুমানা। আরাফের গলার স্বর শুনে লুকিয়ে পড়ল রুমানা। রুমানার মা এসে হেসে বলল, রুমানা কিভাবে রুমানার বাচ্চা হবে রে আরাফ? আন্টি রুমানাকে ডাকো, ওর সাথে হিসেব নিকাশ আছে আমার। এই রে, আজ আমাকে আলু ভর্তা, পাইন্না ডাল সব বানাবে এই আরাফ ভাইয়া। তার প্রেমের কথা ফাঁস করে দিলাম কিনা। ভাবতে ভাবতেই কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করল রুমানা। পেছনে তাকিয়ে দেখল আরাফ। দাঁড়িয়ে পড়ল রুমানা। আমতা আমতা করে বলল, আমি ইচ্ছে করে বলিনি, আসলে মুখ ফুসকে বলে ফেলেছি। কি? আমি আরও ভেবেছি আমার মায়েদের তুই রাজি করিয়ে এসেছিস, আমি বলতে পারছিলাম না তাই। তোকে তাই ধন্যবাদ দিতে এসেছিলাম। রাজি হয়েছে আন্টিরা? হ্যাঁ। রুমানা মিটমিট করে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিই তো রাজি করিয়েছি। কত পাম্প মেরেছি তাদের, কত ইমোশনাল হয়ে বুঝিয়েছি। রুমানার কথা শুনে হেসে উঠল আরাফ। রুমানা তার দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে বলল, বলেই বলেছি ভাইয়া। আমি গিয়েছিলাম আমার আর রাকিবের বিয়ে ঠিক হয়েছে এটা জানানোর জন্য। কথার মাঝেই এটাও বলেই। কি? সত্যি তোদের বিয়ে ঠিক হয়েছে? সত্যি। রুমানার হাত ধরে ঘুরতে থাকল আরাফ। রুমানা বলল, ভাইয়া মাথা ঘুরছে আমার, ছাড়। ওহো।
আজকে আমাদের খুশির দিন, তাই বলে ঘুরতে হবে? রুমানাকে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে আরাফ বলল, তুই তোর রাকিবকে পাচ্ছিস আর আমি আমার উপমাকে। উপমাকে নিয়েই থাকবা নাকি বাপের মতো আরেকটা বিয়ে করে আনবা? সীমা আক্তারের কথা শুনে রুমানা বলল, তুমি সবসময় কেন এসব বলো তো দাদি? আমি কিছু বললেই খারাপ, কিন্তু হক কথা বলি আমি। বলেই সীমা আক্তার তার রুমের দিকে এগিয়ে গেলেন। আরাফ রুমানার উদ্দেশ্যে বলল, বাদ দে রুমানা, আমি এখন আসি। ভাইয়া তুই রাগ করেছিস? না রে, সারাদিন বাইরে ছিলাম তো ক্লান্ত লাগছে। বাসায় আসতেই আফরানকে দেখতে পেল আরাফ। আফরান তার উদ্দেশ্যে বলল, আমার রুমে আয় একটু, কথা আছে তোর সাথে। আরাফ মায়েদের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করতে চাইল, তারা কি সব বলে দিয়েছে আফরানকে? কিন্তু জিজ্ঞাসা করতেই পারল না। বাবার পাশে বসে আছে আরাফ। আফরান তার হাত ধরে বলল, আমার ব্যবসাটা আমার বাবার হাতে গড়া জানিসই তো। হ্যাঁ, আমার একমাত্র বংশধর তুই। এখন যে হাল তোর ধরার সময়। তবে কি আব্বু, তুই বুয়েট পাশ করা ছাত্র, তোর যদি নিজের কিছু করার ইচ্ছে থাকে তাহলে বলতে পারিস। মৃদু হেসে আরাফ বলল, ট্যালেন্ট ছিল কাজে লাগিয়েছি, এখন সে ট্যালেন্ট দিয়ে তোমার ব্যবসাও বড় করব ইনশাআল্লাহ। ছেলের কথা শুনে তাকে জড়িয়ে ধরল আফরান। সত্যিই আরাফ তার গর্ব। বাবার সাথে কথা বলেই নিজের রুমে এসে আরাফ ফোন দিল উপমাকে। হ্যালো সোনাটা। না শয়তানটা। উপমা, তুমি সবসময় এত খিটখিটে মেজাজে থাকো কেন বলো তো? এখন ফোন দিয়েছ কেন? এখন আমার পড়ার সময় জানো না? জানি তো, কিন্তু একটা গুড নিউজ আছে যে। কি? আম্মুরা তোমাকে পছন্দ করেছে। তো তো মানে, তুমি খুশি হওনি? আমাকে পছন্দ করবে না এমনটা আমি ভাবিনি কখনো। আমার ভয় তোমাকে নিয়ে। অবাক হয়ে আরাফ বলল, আমাকে নিয়ে কেন? আরে প্রেমের ক্ষেত্রে মেয়ের মা বাবারা একটু আলগা পারতে থাকে জানো না? না, জেনে রাখো। তুমি তোমার বাসায় আমাদের কথা জানাও। পাগল নাকি? এখন আমাকে তারা বিয়ে দিবে না। জানিয়ে রাখলে তো অসুবিধে নেই। আমার আম্মুরা যেতেও রাজি তোমাদের বাসায়। না না, পাঠিও না তাদের। এখন যখন বিয়ে দিবেই না তাদের পাঠিয়ে লাভ কি বলো? বিয়ে তো একদিন হবে, সে একদিন দেরি আছে। আগে আমি পড়াশোনা কমপ্লিট করি। আমাকে বুড়ো বানানোর পর বিয়ে করলে লোকে বলবে উপমা বুড়ো বিয়ে করেছে। আমার বর তাদের কি? তুমি বিষয়টা সিরিয়াসলি নাও উপমা। পড়াশোনা আমার কাছেও করতে পারবে তুমি। আমার মায়েরা তোমাকে মেয়ের মতোই রাখবে। কোনো কিছুর কমতি হবে না তোমার। আমারগুলো আমি আদায় করতে জানি। কি বললে? কিছু না। এখন রাখো আরাফ। তুমি ভেবে দেখো উপমা, অন্তত এঙ্গেজমেন্ট হলেও করে রাখা তো যায়। জানাবো আমি। এসব ডিসিশন তো আর হুট করে নেয়া যায় না। আরাফ ভেবেছিল উপমাকে জানালে তার মায়েরা তাদের সম্পর্ক মেনে নিয়েছে সে খুশি হবে। কিন্তু এমন একটা আচরণ করল যেন মেনে না নিলেও তার কিছু যায় আসত না। মেয়েটাকে মাঝে মাঝে এতটা ভাবলেশহীন মনে হয় কেন? সকাল 11টায় ঘুম ভাঙল আরাফের। ব্রাশে পেস্ট লাগিয়ে দরজা খুলেই তাসুকে দেখে যেন ধাক্কা খেল। এত সকালে তুমি? তাসু মৃদু হেসে জবাব দিল, 11টা বাজে এত সকাল? যাই হোক, শুধু আমি না, আমরা সবাই এসেছি। ওহ। আরাফ 3/4 প্যান্ট পরে রয়েছে দেখে হাসতে লাগল তাসু।
ভ্রু জোড়া কুঁচকে আরাফ বলল, এত হাসির কি আছে শুনি? বাংলাদেশে এসব প্যান্ট চলে? তাসুর দিকে তাকিয়ে আরাফ দেখল সে লং জিন্সের সাথে ফুল হাতা শার্ট পরেছে। মাথা নেড়ে আরাফ বলল, লম্বা পরেছ তো সব। চলে চলে এসব। আরে আমার কথা বলছি না আমি, বলছি তোমার কথা। নিচের দিকে তাকিয়ে দরজা লাগাতে লাগাতে আরাফ বলল, নিজের রুমের ভেতরে সব চলে। আরাফের কাণ্ড দেখে হাসতে হাসতেই তাসু বলল, ইস, এত কিউট কেন এই ছেলেটা? ফ্রেশ হয়ে নিচে নেমেই মিশিকাদের সাথে দেখা হলো আরাফের। মেহেনুবার দিকে চোখ পড়তেই দেখল সাদা রঙের একটা গাউন পরেছে সে। দুধে আলতা গায়ের রঙের সাথে তার জামার রং যেন মিশে যেতে চাইছে। কানে ঝুমকো, হাতে চুড়ি, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে তাকে, কিন্তু এত সাজগোজের কারণ কি? মিশিকা আরাফের উদ্দেশ্যে বলল, আজ আতিকের সাথে লাঞ্চ করবি তোরা। ভালোই তো, আসুক সে। আসবে না, তোরা যাবি রেস্টুরেন্টে। আজ প্রথমবারের মতো মেহেনুবা ও আতিকের দেখা হবে। তুই নিয়ে যাবি মেহেনুবাকে। এতক্ষণে আরাফ বুঝতে পারল মেহেনুবার এত সাজগোজের কারণ। সে মৃদু হেসে বলল, ঠিক আছে নিয়ে যাব। আমি যাব না? তাসুর কথা শুনে মিশিকা বলল, মোটেও না। হবু দুলাভাইকে তো দেখব। পরে দেখিস। তুই যে বকবক করিস না। তাসুর উদ্দেশ্যে মুনিরা বলল, তুমি আমাদের সাথে গল্প করো। আমেরিকার গল্প করো। মুখটা ফ্যাকাশে করে তাসু বলল, কি আর করার। রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে মেহেনুবা ও আতিক। আরাফ একটু দূরে অন্যদিকে বসে আছে। মেহেনুবার খুবই অস্বস্তি লাগছে। আতিক তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে নিজেকে জোকার ছাড়া কিছুই মনে হচ্ছে না তার। নীরবতা ভেঙে আতিক বলল, আমি কিন্তু বিয়েটা তাড়াতাড়ি করে ফেলতে চাই। তোমার কোনো অমত নেই তো? মাথা নেড়ে মেহেনুবা বলল, না। দূর থেকে তাদের দেখছে আরাফ। মেহেনুবাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ নার্ভাস। এখন যদি উপমা তার সামনে থাকত কথার ঝুড়ি খুলে দিত। আর এই মেহেনুবা সারা রাস্তায় তার সাথে একটা কথাও বলল না। এখন দেখছে নিজের হবু বরের সাথেও এমন। মাথাটা নিচু করে আছে। আতিককে কথা বলতে দেখা যাচ্ছে আর মেহেনুবাকে মাথা নাড়তে। ভাবতে ভাবতেই অচেনা নাম্বার থেকে ফোন আসলো আরাফের। হ্যালো, আমি তাসু। এটা আমার নিউ নাম্বার। ও তাসু। হ্যাঁ বলো। আপু কই? হবু দুলাভাই এর পাশে। কি করছে? মাথা নাড়ছে। মানে কথা বলছে আর কি। আতিক ভাইয়া দেখতে কেমন? সেই। আর আপুকে দেখে তার রিয়াকশন কেমন ছিল? জাস্ট ও মাই গড। ইস, আমি এসব মিস করছি। তুমি চাইলে দেখতে পারো। কিভাবে? ছবি তুলে দিচ্ছি তোমাকে। ঠিক আছে। আরাফ দূর থেকেই তাদের ছবি তুলে পাঠিয়ে দিল তাসুকে। লাঞ্চের পরেই রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে পড়ল মেহেনুবা ও আরাফ। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে আয়নায় চোখ পড়তেই আরাফ দেখতে পেল মেহেনুবা তার হাতের চুড়ি, কানের দুল সবই খুলে ফেলছে। আরাফ তাকে উদ্দেশ্যে করে বলল, খুলে ফেলছ যে? আম্মুর জোড়াজুড়িতে পড়েছিলাম। আতিককে দেখানো শেষ তাই খুলে ফেলছি। হঠাৎ গাড়ি থামিয়ে দিল আরাফ। মেহেনুবা কিছু জিজ্ঞাসা করার আগেই গাড়ি থেকে নেমে পড়ল সে। একটি পথ শিশু হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গিয়েছে। তাকে উঠাতেই গাড়ি থামিয়ে নেমে পড়ল আরাফ।
আরাফ তাকে তুলে জামা কাপড়ে লেগে থাকা ময়লা ঝেড়ে দিচ্ছে। মুগ্ধ চোখে এই দৃশ্যটি দেখে চলেছে মেহনুবা। আরাফের এমন ব্যবহারগুলি খুব ভালো লাগে তার। আরাফকে সে ভালোবাসে না, কিন্তু আরাফের চোখে প্রথম যেদিন তার চোখ পড়ে মনে হয়েছিল অন্য একটা জগৎ, সেই চোখে দেখেছে মেহনুবা। তাসুর মতে আরাফ এমন একটা ছেলে যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য। তাই মেহনুবা দূরত্ব বজায় রেখে এসেছে প্রতিবারই আরাফের কাছ থেকে। প্রেমে পড়ার ইচ্ছে তার নেই। ভাগ্য বিশ্বাসী মেহনুবা, প্রেম ভালোবাসায় নয়। গাড়িতে উঠে কিছুদূর যাওয়ার পরেই ফোন বেজে উঠল আরাফের। ফোনে হেডফোন লাগিয়ে সে রিসিভ করল কল। উপমার ফোন এসেছে, না ধরলে পরে হাজারটা প্রশ্ন করবে। তার চেয়ে বরং ড্রাইভ করছে জানায় দেয়া শ্রেয়। কল রিসিভ করতেই ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে উপমা বলল, আম্মু আমাদের ব্যাপারে সবটা জেনে গিয়েছে আরাফ। রেগেমেগে আব্বুকে ফোন দিতে গেল এখন। কি করে জানল? সে পরে বলবো। এখন কি করব? আরাফ তাকে অভয় দিয়ে বলল, এই পাগলি মেয়ে কিছু হবে না, সবটা সত্যি জানাবে, দেখবে মেনে নিবে তারা। সত্যি? সত্যি। আচ্ছা রাখছি এখন, আম্মু কি করছে দেখে আসি। নিজের খেয়াল রেখো। হেডফোন কান থেকে সরাতেই মেহনুবা জিজ্ঞাসা করল, স্পেশাল কারো সাথে কথা বলছিলে? হুম। আরাফের মুখে হুম শুনে তাসুর কথা মনে পড়ে গেল মেহনুবার। আরাফের জীবনে স্পেশাল কেউ আছে শুনলে তাসুর রিয়াক্ট কেমন হবে? চলবে।